একে তো জিনিসপত্রের দাম ধারাবাহিকভাবেই বাড়ছে, কিন্তু সে হারে বাড়ছে না মজুরি। নতুন বিনিয়োগ শূন্যের কোটায়, সৃষ্টি হচ্ছে না শোভন কর্মসংস্থান। রাজনৈতিক টানাপোড়েন কমছে না অর্থনীতির গতিও, কমছে অর্থনৈতিক গতি। বিশ্বব্যাংকের শঙ্কা, এসব কারণে এবছর নতুন করে অতি দরিদ্র হবে প্রায় ৩০ লাখ মানুষ। এমন সংখ্যা উড়িয়ে না দিয়ে মূল্যস্ফীতির লাগাম টেনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। আন্তর্জাতিক হিসাব অনুযায়ী যদি কোনো ব্যক্তি দৈনিক $2.15 বা সমপরিমাণ অর্থ আয় করে বেঁচে থাকার মতো পণ্য কিনতে না পারেন, তিনি অতি দরিদ্র। আর বাংলাদেশের হিসাবে এই আয়ের পরিমাণ মাসে ৩,৮২২ টাকা। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশের ১৭ কোটি মানুষের মধ্যে এমন অতি দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রায় ১,২৮ লাখের মতো, যারা নিজের উপার্জন দিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারেন না। বিশ্বব্যাংক বলছে আরও প্রায় ৩০ লাখ মানুষ অতি দরিদ্রের কাতারে নেমে যাবে। আর এজন্য ধারাবাহিক চড়া মূল্যস্ফীতিতে টাকার মান কমায় মানুষের প্রকৃত আয় কমে যাওয়া ও নতুন বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থান সংকট আর মন্থর গতির অর্থনীতিকে দায়ী মনে করছে সংস্থাটি। বিশ্বব্যাংকের পূর্বাভাস সত্য হলে ২০২৫ সালে আরও ৩০ লাখ বেড়ে অতি গরিব মানুষের সংখ্যা দাঁড়াবে ১,৫৮ লাখে। মোট জনসংখ্যার বিচারে ৭% থেকে বেড়ে অতি দরিদ্রের হার হবে ৯.৩%। বিশ্লেষকরা মনে করেন এমন সংখ্যাকে অমূলক ভাবা উচিত নয়। এটিকে আমলে নিয়ে এই ধরনের পরিস্থিতি যাতে আমাদের না আসে, খাদ্য মূল্যস্ফীতিটাকে যদি আমরা নাগালের মধ্যে নিয়ে আসতে পারি, ক্ষুদ্র ব্যবসাগুলোকে আমরা যদি চাঙ্গা করতে পারি, তাহলে কিন্তু যে প্রাক্কলনটা আমরা দেখছি সেই প্রাক্কলনটা থেকে আমরা ভিন্ন কিছু হয়তো আমরা দেখতে পাবো। মূল্যস্ফীতির লাগাম টেনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই কেবল দারিদ্র্য দূর করা সম্ভব। বিনিয়োগ এখনো চাঙ্গা হচ্ছে না এবং ক্রয় ক্ষমতার অবনমনটা রোধ করা যাচ্ছে না, সেই জন্যই আশঙ্কাটা করা হচ্ছে। এটাকে এখন বিবেচনায় নিয়ে আমাদেরকে পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। সেটা সামষ্টিক অর্থনীতির সাথেও জড়িত, বিভিন্ন খানা পর্যায়ে আমরা কি কি সহায়তা করতে পারছি তার সাথেও জড়িত। বিশ্বব্যাংকের সংখ্যা ২০২৫ সালে ২০% থেকে ২.৯% বেড়ে দারিদ্র্যের হার হবে ২২.৯%, যা সংখ্যায় প্রায় ৩,৯০ লাখ মানুষ। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদনটা দেখলাম, শুরু থেকে একটু শুরু করতে চাই। আপনি বলছেন ২৫০ টাকা, মানে 2.something সেন্ট, মানে 250 টাকার মতো যদি আয় হয় তাহলে দৈনিক, তাহলে মোটামুটি। কিন্তু আমাদের তো বোধহয় গড় আয় $২৫০০ যতদূর শুনেছি। এই আয়ের মানে হিসাবটার গড়ফের বা হিসাবটা নিয়ে কিভাবে বাংলাদেশ বিশ্বব্যাংক এই হিসাবটা করলো একটু যদি বলতেন। এটি মূলত দুটি পদ্ধতি। একটি আন্তর্জাতিক পর্যায়ে যে পদ্ধতিতে হিসাবটা হয় সেটি হচ্ছে $2.15 একজন ব্যক্তি যদি প্রতিদিন আয় করতে পারেন। আপনি জানেন যে ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বিভিন্ন ধরনের বিনিময় হার থাকে। সেই দিকটি বিবেচনায় নিলে বাংলাদেশ নিজস্ব একটি হিসাব কিন্তু করে। সেই হিসাবটা হচ্ছে ৩,৮২২ টাকা। সেটিকে যদি আপনি আসলে মানে মাসিক না দৈনিক? মাসিক। তাহলে তো $2 ধরলে আমার মাসিক হয় হচ্ছে ৬,০০০ টাকার উপরে প্রায়। না, বিষয়টি সেরকম না। বিষয়টি যদি আপনি ডলারের হিসেব করেন তাহলে ৬,০০০ টাকার উপরে হয়, কিন্তু বাংলাদেশের স্থানীয় মুদ্রায় স্থানীয় জিনিসপত্রের দামের সঙ্গে যদি তুলনা করেন সেটি হচ্ছে ৩,৮২২ টাকা, যেটি এক মাসের হিসাব। সেটিকে যদি আসলে আপনি দিনে কনভার্ট করে ফেলেন তাহলে সেটি ৩০০ টাকা বা তার আশপাশেই কিন্তু হয়, এর বেশি না। তো সেই পরিমাণ অর্থটি আসলে বাংলাদেশে ২০২২ সালের যে জরিপ ছিল সেই জরিপ অনুযায়ী কিন্তু প্রায় ১,২৮ লাখের মতো মানুষ
এই ন্যূনতম আয়টিও কিন্তু করতে পারতো না, জি, এবং জি। তারাই ছিল আসলে অতি দরিদ্র, যেটি ৭.৭%। আমি একটা প্রতিবেদন আজকে একটা দৈনিক পত্রিকা দিয়েছে, সেটা নিয়ে আমি যে মূল্যস্ফীতির সঙ্গে তো রিলেটেড, এই দারিদ্র্যের সঙ্গে রিলেটেড, সেই জায়গাটায় ধরেন পাকিস্তানের মতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি দেশ, আফগানিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো কিছুদিন আগে, তারা মূল্যস্ফীতিতে মাইনাসে চলে আসছে। আমরা প্লাস মানে 10-এর কাছাকাছি, তারা -4, -3, -2। কি করে সম্ভব? এটি অবশ্যই সম্ভব, এটি আমাদের জন্যও আসলে সম্ভব ছিল, যদি না যে সময় আসলে সংকটগুলো এসেছিল সেই সময়ে যদি সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে হয়তো তার সুফল এখন আপনি যে দেশগুলোর কথা বলছেন, পাকিস্তান, আফগানিস্তান, কিংবা একদম দেউলিয়া হয়ে যাওয়া, দেউলিয়া ঘোষণা করা শ্রীলঙ্কা, তারা এখন যে সুফলটা পাচ্ছে, কারণ তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছিল। আমরা কিন্তু সেই সিদ্ধান্তগুলো নিতে দেখিনি আমাদের সরকারকে, তৎকালীন সরকারই বলি অথবা এখন এই মুহূর্তে গেল 8 মাসেরও বেশি সময় ধরে যে সরকার আছে, সেই সরকারও কিন্তু খুব বেশি সাহসী পদক্ষেপ নিয়েছে বলে সেটি প্রতীয়মান হয় না, কারণ যদি তা নিত তাহলে আমরাও সেই রকম একটি ফলাফল দেখতে পেতাম। আমরা পারছি না কেন? সমস্যাটা কোথায়? এখন তো রাজনৈতিক সরকার নাই, ধরলাম আগের সরকার, ফ্যাসিবাদী সরকার সব বাদ দিয়ে এখন তো রাজনৈতিক সরকার নাই, এখন তো নিতে পারি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি ছোট্ট বিষয় আপনাকে স্মরণে রাখতে, বিবেচনায় নিতে বলবো, সেটি হচ্ছে বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির কথা যদি বলেন, অর্থনীতির যে তাত্ত্বিক দিক, সেই দিকে কিন্তু আপনি যদি নজর দেন, সেখানে শুধুমাত্রই আপনার যে মুদ্রানীতি, সেই মুদ্রানীতি দিয়েই আসলে সেটিকে নিয়ন্ত্রণ করা যায়, তার সঙ্গে সঙ্গে কাজ করে রাজস্ব নীতি। এটি হচ্ছে তাত্ত্বিক বিষয়, কিন্তু বাংলাদেশের সঙ্গে আসলে তত্ত্বটা ঠিক সরাসরি যায় না, কারণ বাংলাদেশে জিনিসপত্রের দাম বৃদ্ধির পেছনে বা এটি নিয়ন্ত্রণ করার যে কৌশল, সেটির জন্য কিন্তু আসলে এই মূল্যস্ফীতি এবং রাজস্ব নীতিই শুধু সম্পৃক্ত নয়, এখানে প্রচণ্ড রকমভাবে প্রভাব বিস্তার করে আসলে চাঁদাবাজি এবং পরিবহনের যে চাঁদাবাজি হয়, স্থানীয় পর্যায়ে যে চাঁদাবাজি হয়, এবং আমাদের বাজার ব্যবস্থাপনা, যে দেখা যায় বাজার ব্যবস্থাপনা একটি সুন্দর পদ্ধতি না থাকার কারণে কৃষক হয়তো গ্রামে যে পণ্যটি নামমাত্র মূল্যে বিক্রি করছে, সেই একই পণ্য রাজধানীতে বসে আর ঠিক কত কিলোমিটার দূর, 300 বা 400 কিলোমিটার দূরে রাজধানীতে বসে আপনাকে 5 গুণ 10 গুণ, কোনো ক্ষেত্রে হয়তো 100 গুণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এই যে পদ্ধতিগত ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো যদি আপনি দূর না করেন, তাহলে শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে অথবা রাজস্ব নীতি দিয়ে এই মূল্যস্ফীতিকে আসলে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই যে সম্ভব নয়, তার যোগ্য উদাহরণ কিন্তু বাংলাদেশ। একদম একদম। অনেক ধন্যবাদ মোস্তফা মাহমুদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহমুদ ছিলেন আমাদের সঙ্গে।